শয়তান ব্যক্তিকে বাঁচিয়ে রাখা উচিত না। তাদের হত্যা করাই ভালো, কিন্তু শয়তান ব্যক্তিকে হত্যা করার পর তাদের মাথায় যে দুষ্টুমি থাকে সেটা থেকে কি মানুষেরা রেহাই পায়? ঠিক এই টপিকের উপরে আজকের এই অডিও সিরিজ শয়তানের মাথা। চলো শুরু করা যাক আজকের এই অডিও সিরিজটি ভালোভাবে অনুভব করতে স্কিপ না করে পুরোটাই শুনুন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অডিও সিরিজগুলি আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। অনেক অনেক বছর আগেকার কথা, ব্রহ্মদেশে বাস করতেন এক রাজা। রাজা যেমন ধার্মিক তেমনি প্রজাবৎসল। তাঁর রাজত্বে সবাই মনের সুখে দিন কাটায়, নিশ্চিন্তে রাত্রে ঘুম যায়। কারুর মনে কোনো ভয় নেই, দুঃখ নেই, কোনো প্রজার কোনো অভাব নেই। না খেয়ে কেউ মরে না, কেউ মরে না বিনা চিকিৎসায়। কার কি অভাব, কার কি অভিযোগ, রাজা গোপনে লোক পাঠিয়ে খবর নেন। সেই মতো ব্যবস্থাও করেন, সবাই রাজাকে ধন্য ধন্য করে। রাজার মতেই রাজা বটে। এমন রাজা আর হয় না, লোকে বলে বোবার শত্রু নেই। কিন্তু ভাগ্যচক্রে বোবারও শত্রু হয়। তাই এমন যে রাজা তারও শত্রু হতে লাগল। হিংসায় মরতে লাগল অন্য দেশের লোকেরা। তাই তারা রাজার নামে অনেক নিন্দা ছড়াতে লাগল। রাজার মনে তাতে দুঃখ নেই, কারণ তিনি তো আর সুনাম পাবার জন্য ভালো কাজ করেন না। ভালো কাজ করা তাঁর চিরদিনের অভ্যাস। সেই সময় একদিন কাঠের ভেলায় করে সমুদ্রের উপকূলে ৩ জন লোক এসে হাজির হল। কেউ তাদের চেনে না, অপরিচিত লোক। তাই শহরকোটালরা তাদের ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কে, কোথাকার লোক, কেনই বা এখানে এসেছ? একে একে ৩ জন তাদের পরিচয় দিল। তারা সবাই একই জায়গার লোক। সেই দেশের রাজা তাদের তাড়িয়ে দিয়েছেন, তাই তারা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। রাজা তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের দেশের রাজা তোমাদের তাড়িয়ে দিয়েছেন কেন? কেউ কোনো কথার জবাব দিতে চায় না। রাজা তখন তাদের তদন্তখানায় পাঠিয়ে দিলেন। সেখানে তাদের সম্বন্ধে তদন্ত করা হল। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু তাদের জিজ্ঞেস করা হল। তখন বোঝা গেল ৩ জনের ভেতর একজন হল চোর, একজন কুৎসিত এবং একজন হল খুব দুষ্ট লোক। এই অপরাধেই সেই দেশের রাজা এদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কাঠের ভেলায় করে ভাসিয়ে দিয়েছেন সমুদ্রে। ব্রহ্মদেশের রাজা সব কথা শুনলেন। এখন এই ৩ জনকে নিয়ে কি করবেন তাই ভাবতে লাগলেন। অনেক ভেবে ভেবে চোরটিকে দিলেন ১,০০০ রৌপ্যমুদ্রা এবং তৈরি করে দিলেন একখানা বাড়ি। বললেন, তুমি এদেশেই ভালোভাবে বাস করো। রাজার মনে ধারণা হল অভাব আছে বলেই লোকটি এতদিন চুরি করেছে। বাড়িঘর টাকা পয়সা পেলে সে ভালোভাবেই জীবনযাপন করবে। কুৎসিত লোকটিকে রাজা একটি থাকবার জায়গা দিলেন এবং নানা কাজ শেখবার সুযোগ করে দিলেন। তিনি মনে করলেন, কুৎসিত লোকটির কোনো দোষ নেই, তার চেহারা ভগবানের দান। লোকে ঘৃণায় তার দিক থেকে মুখ ফেরায়, কিন্তু লোকের সহানুভূতি ও সাহায্য পেলে সে অনেক উন্নতি করতে পারত। তাই রাজা তার জন্য সেই রকম ব্যবস্থা করলেন। এখন বাকি রইল দুষ্ট লোকটা। তাকে নিয়ে কি করা যায়? অনেক ভেবে ভেবে রাজা ঠিক করলেন লোকটাকে মেরে ফেলাই উচিত, কারণ এইসব দুষ্ট বুদ্ধিওয়ালা শয়তানরা কোনোদিনই ভালো হতে পারে না। তারা সব সময়ই লোকের অনিষ্ট করার সুযোগ খোঁজে। রাজার আদেশে লোকটির মাথা কেটে ফেলা হল। কাটা মাথাটি ফেলে দেওয়া হল পথের ধারে। পরদিন ভোরে এক রাজকর্মচারী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন শয়তান লোকটির সেই কাটা মাথা মাটিতে এদিক ওদিক গড়াচ্ছে। তা দেখে রাজকর্মচারী থমকে দাঁড়িয়ে পড়লেন। অবাক হয়ে ভাবলেন, কাটা মাথা কি করে এদিক ওদিক গড়ায়? তিনি আরও অবাক হয়ে গেলেন যখন শুনলেন কাটা মাথাটি হাঁ করে কথা বলছে। বলছে, তোমাদের রাজাকে আমার কাছে ক্ষমা চাইতে বলো, তা না হলে আমি তার মাথা উড়িয়ে দেব। কর্মচারীটি দৌড়ে রাজপ্রাসাদে গিয়ে এই সংবাদ দিলেন। কিন্তু কেউ তাঁর কথা বিশ্বাস করল না। রাজা তো রেগেই আগুন হলেন। কি, কাটা মাথা বলেছে এমন কথা? আমার মাথা উড়িয়ে দেবে? হতেই পারে না। কর্মচারীটির দিকে তাকিয়ে বললেন, তুমি আমার সঙ্গে উপহাস করছ? রাজকর্মচারী হাত জোর করে বললেন, মহারাজ, আমি আপনার সঙ্গে উপহাস করছি না, সত্য কথাই বলছি। কাউকে আমার সঙ্গে দিন, তাহলেই সব জানতে পারবেন। তাঁর কথা মতো একজন লোককে সঙ্গে দেওয়া হল। তখন দুজনে গিয়ে হাজির হলেন সেখানে, যেখানে কাটা মাথাটি পড়ে আছে। তাঁরা দেখলেন মাথাটি পড়ে আছে বটে,
কিন্তু কোন কথা বলছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুজনেই চলে গেলেন। দ্বিতীয় কর্মচারী রাজাকে গিয়ে বললেন, মহারাজ, মন্ত্রী তো কোন কথা বলছে না। রাজা তখন মনে ভাবলেন, প্রথম কর্মচারীটি তাঁর সঙ্গে উপহাস করেছে, অপমান করেছে তাঁকে। তাই তিনি সেই কর্মচারীর ফাঁসির হুকুম দিলেন। বিনা দোষে বেচারির প্রাণ গেল। তার দুদিন পরের ঘটনা। রাজার এক প্রিয় অমাত্য সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি চমকে উঠলেন। কে যেন হি হি করে হাসছে। থমকে দাঁড়ালেন অমাত্য। পথে তো কোনো লোকজন নেই। তবে এমন করে হেসে উঠল কে? কিছুক্ষণ পরে তাঁর চোখে পড়ল রাস্তার পাশে সেই দুষ্ট লোকের কাটা মাথাটি পড়ে আছে। সেই মাথাটিই হাসছে হি হি করে। ভারী তাজ্জবের ব্যাপার তো। অমাত্য অবাক হয়ে তাকালেন কাটা মুশুটির দিকে। মুশুটি বলল, দেখলে তো, আমি মরে গেলেও কেমন লোকের অনিষ্ট করতে পারি। রাজা আমার মুন্ড কেটেছে, আমিও রাজার মুন্ড কাটব। অমাত্য তখন ছুটে গিয়ে রাজাকে এই কথাগুলি বললেন। রাজা ভাবলেন, অমাত্য মিথ্যা কথা বলছে। তাঁকে অপদস্থ করার জন্য চেষ্টা করছে সবাই। রেগে গিয়ে তিনি বললেন, কাটা মুন্ড আমার মুন্ড কাটবে? এত সাহস! মিথ্যা কথা! তুমিও মিথ্যা কথা বলছ। অমাত্য বললেন, মিথ্যা কথা বলিনি মহারাজ। আমার সঙ্গে সেনাপতিকে দিন, তাহলেই সব বুঝতে পারবেন। রাজা সেনাপতিকে ডেকে অমাত্যের সঙ্গে যেতে বললেন। সেনাপতি চললেন অমাত্যের সঙ্গে। গিয়ে তাঁরা দেখলেন মুন্ডুটি পথের ধারে পড়ে আছে, কিন্তু নড়ছে না, কোন কথাও বলছে না। বেশ কিছুক্ষণ তাঁরা দাঁড়ালেন। তারপর হতাশ হয়েই ফিরে গেলেন রাজসভায়। সেনাপতি রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, মুন্ডু তো কোনো কথা বলছে না। রাজা ভয়ানক রেগে গেলেন তাঁর অমাত্যের ওপর। কি, সবাই আমার সঙ্গে চালাকি করতে শুরু করেছে? দাঁড়াও, তার মজা দেখাচ্ছি। রাজা তখনই সেই অমাত্যের ফাঁসির হুকুম দিলেন। পরদিনই রাজার প্রিয় অমাত্যের মুন্ডু শ্মশানে লুটিয়ে পড়ল। কেটে গেল আরও কয়েকটি দিন। একদিন বড়রানী দাসীদের সঙ্গে নিয়ে পালকিতে করে বেড়াতে চলেছেন। সঙ্গে আছে তাঁর দুজন প্রিয় সখী। পথ চলতে চলতে হঠাৎ পালকির বেহারারা থমকে দাঁড়াল। শুনতে পেল হি হি হাসির শব্দ। এমন বিকট হাসির শব্দ সহজে শোনা যায় না। পথে লোকজন নেই, অথচ এমন হাসির শব্দ আসছে কোথা থেকে? বেহারারা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগল। তারপর তাদের চোখ পড়ল পথের পাশে কাটা মুন্ডুটির দিকে। মুন্ডুটা চোখ পিটপিট করে তাকাচ্ছে আর হাসছে। তা দেখে বেহারাদের খুব ভয় লেগে গেল। মুন্ডুটা বলতে লাগল, হি হি হিক, কেমন মজা! শাস্তি আমায় দেবে রাজা? ওর হাড় করব ভাজা ভাজা, পাবে এবার বিষম সাজা। রানীর কানেও সেক্তা গেল। তিনি তাঁর প্রিয় সখীদের জিজ্ঞেস করলেন, দেখ তো, কে অমন কথা বলছে? পালকি থেকে মুখ বাড়াল প্রিয় সখীরা। বল রানীমা, কি আশ্চর্য! পথের পাশে কাটা মুন্ডু কথা বলছে। রানীমা চোখ কপালে তুলে বললেন, কাটা মুন্ডু কথা বলছে? এমনও আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রানীমা, আপনি নিজেই দেখুন না। মুখ বাড়িয়ে। সখীদের অনুরোধে রানী মুখ বাড়িয়ে দেখলেন। বেশ একটু দূরে পথের পাশে পড়ে আছে একটি কাটা মুন্ডু। মুন্ডুটি হি হি করে হাসছে আর বলছে, হি হি হিট, কেমন মজা! শাস্তি আমায় দেবে রাজা? ওর হাড় করব ভাজা ভাজা, পাবে এবার উল্টো সাজা। শুনে রানীর চোখ তো চড়কগাছ। বুকও কাঁপতে লাগল দূর দূর করে। তিনি বেহারাদের বললেন, পালকি ফেরাও। বড়রানীর আর বেড়াতে যাওয়া হল না। তিনি সখীদের নিয়ে রাজপুরীতে ফিরে এলেন। তখনই বড়রানী চলে গেলেন রাজার কাছে। গিয়ে চোখ বড় বড় করে 5 কথার সঙ্গে 10 কথা মিশিয়ে বলতে লাগলেন, মহারাজ, কি অবাক কাণ্ড! কাটা মুন্ডু কথা বলছে। রাজা অবাক হয়ে বললেন, তুমিও একটা বলছ রানী? নিজের কানে শুনেছ তুমি? বড়রানী বললেন, হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। কাটা মুন্ডু যে সব কথা বলেছে তা শুনলে গা জ্বলে যায়। এই বলে তিনি যা শুনেছেন তা সবই ফুলিয়ে ফাঁপিয়ে হাত নেড়ে মাথা দুলিয়ে রাজার কাছে বললেন। শুনে রাজাও হতভম্ব। ভাবলেন, একই ব্যাপার, এমন আজব কাণ্ডও আবার হয় নাকি? কাটা মুন্ডু কি কখনো কথা বলতে পারে? বড়রানীর ওপরেও রাজার সন্দেহ হল। ভাবলেন, তাঁকে অপদস্থ করবার জন্য সবাই ষড়যন্ত্র করছে। বড়রানীও সেই দলে মিশেছে। এমন সময় ছোটরানীর কথা রাজার মনে পড়ল। ভাবলেন, তাকে দিয়েই ব্যাপারটা এবার পরখ করা যাক। রাজা তখনই ছোটরানীকে ডেকে পাঠালেন।
সব কথা শুনে ছোট রানী বললেন, আমার মোটেই বিশ্বাস হয় না মহারাজ। রাজা বললেন, বিশ্বাস হয় না বলেই তো তোমাকে পাঠাতে চাই। তুমি নিজের চোখে দেখে এসো। ছোট রানী চললেন পালকিতে চড়ে। গিয়ে দেখলেন একটি মাথা সত্যি পথের ধারে পড়ে আছে। কিন্তু কই, কোনো কথা তো বলছে না। ছোট রানী পালকিতে বসেই সেই কাটা মাথার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। দেখলেন মরা মানুষের মতো চোখ আধবোজা, মুখও বন্ধ। ছোট রানী ফিরে এসেই রাজাকে খবর পাঠালেন। রাজা ছুটে এলেন ছোট রানীর ঘরে। জিজ্ঞেস করলেন, কি খবর রানী? ছোট রানী মুখ বাঁকিয়ে জবাব দিলেন, বলেছি না, বড় রানী মিথ্যা কথা বলেছে। রাজা বললেন, আমি তাই ভাবছিলাম। ছোট রানী এবার ৫ কথার সঙ্গে ২০ কথা মেশালেন। চোখের ভুরু কুঁচকে বললেন, রাহা মিথ্যে কথা মহারাজ। বড় রানী সব নিজের মন থেকে বানিয়ে বলেছে। সে আপনার ভালো চায় না। কি করে আপনার নিন্দে চারদিকে ছড়াবে, তাই তার চেষ্টা। রাজা জিজ্ঞেস করলেন, তুমি মুন্ডুটি নিজের চোখে দেখেছ তো? ছোট রানী চোখ কপালে তুলে বললেন, তা আর দেখিনি। আমি একেবারে কাছে দাঁড়িয়ে মুন্ডুটির দিকে এক পলকে তাকিয়ে রইলাম। চোখ বোজা, মুখ বোজা। মরা মানুষ কি কখনো কথা বলতে পারে? বড় রানীর যত সব আজগুবি কথা। তলে তলে সে আপনার সর্বনাশ করার চেষ্টা করছে। রাজা সব কথা শুনে মুখ ভার করে দরবারে ফিরে গেলেন। সেদিন রাত্রে আর তাঁর ঘুম হল না। সারারাত কত কিছু ভাবলেন। কপালে করাঘাত করে বললেন, হায় রে, বড় রানীও আমার ভালো দেখতে পারে না। গোপনে গোপনে আমার অনিষ্ট করতে চায়। রাত্রেই মনে মনে রাজা স্থির করলেন, বউ রানীকে কালকেই তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন। জীবনে আর কখনো তার মুখদর্শন করবেন না। যেমন ভাবনা তেমন কাজ। রাজা পরদিনই বড় রানীকে তাঁর বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। গরিব ঘরের মেয়ে ছিলেন বড় রানী। সেখানে গিয়ে তিনি অতি কষ্টে দিন কাটাতে লাগলেন। ছোট রানীর মনে খুব আনন্দ হল। তিনি দিনের পর দিন নানা কথা বলে রাজার কান ভারী করতে লাগলেন। রাজ্যের প্রধানমন্ত্রীর কানে সব কথাই গেল। তিনি ভাবলেন, ওই মুন্ডুটি নিয়ে যখন এত কাণ্ড হচ্ছে, তখন ওটাকে সরিয়ে ফেলাই ভালো। তাই তিনি আদেশ দিলেন, মুন্ডুটাকে দূরে কোথাও নিয়ে ফেলে দাও। মুন্ডুটাকে সেদিনই পথের ধার থেকে সরিয়ে এক জঙ্গলের ভেতর ফেলে দেওয়া হল। কয়েকদিন কেটে গেল বেশ ভালোভাবেই। কোনো অঘটন আর ঘটল না। একদিন প্রধানমন্ত্রী ভোরবেলা ঘুম থেকে উঠে বেড়াতে বের হলেন। কিছু দূর গিয়েই তিনি অবাক হয়ে গেলেন। যে মুন্ডুটিকে জঙ্গলের ভেতর ফেলে দেওয়া হয়েছিল, সেটি আবার পথের ধারে চলে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! মন্ত্রী আরও আশ্চর্য হয়ে গেলেন। মুন্ডুটি তাঁকে দেখে হি হি করে হেসে উঠল। আর ঠিক মানুষের মতো গলায় বলে উঠল, হি হি, কেমন মজা! দুটো লোকের মুন্ডু নিয়েছি, রানীকে রাজ্য ছাড়া করেছি। এবার তোমার মুন্ডু নেব। তারপর নেব রাজার মুক্ত। মন্ত্রী সেকথা শুনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে চলতে লাগলেন রাজদরবারের দিকে। তখনই রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, সত্যি বড় আশ্চর্যের ব্যাপার। রাজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্রধানমন্ত্রী বললেন, মুন্ডুটিকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, সেটি আবার পথের ধারে চলে এসেছে। পথের ধারে চলে এসেছে? কাটা মুন্ডের কি হাত পা আছে নাকি? রাজা সন্দেহের দৃষ্টি নিয়ে প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকালেন। প্রধানমন্ত্রী বললেন, সত্যি কথা মহারাজ। শুধু চলেই আসেনি, ওটা জ্যান্ত মানুষের মতো কথা বলছে। কি কথা বলছে? কৌতূহল ও সন্দেহ নিয়েই রাজা জিজ্ঞেস করলেন। মন্ত্রী জবাব দিলেন, মুন্ডুটি বলছে সে দুজনের মুন্ডু নিয়েছে, রানীকে রাজ্য ছাড়া করেছে। এবার আমার মুন্ডু নেবে, তারপর নেবে আপনার মুন্ডু। রাজা সে কথা শুনে হাসবেন কি কাঁদবেন কিছুই ঠিক করতে পারলেন না। কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন। তারপর প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে নিজেই চললেন ব্যাপারটি দেখবার জন্য। গিয়ে দেখলেন সত্যি মুন্ডুটি পথের ধারে পড়ে আছে। অবাক হয়ে ভাবলেন, কি করে জঙ্গল থেকে ওটা এখানে এলো। পরে ভাবলেন, হয়তো কোন শেয়াল বা কুকুর এই কাজ করেছে। তাই এই নিয়ে আর বেশি মাথা ঘামালেন না। কাটা মাথাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। দেখলেন মাথাটি কাত হয়ে পড়ে আছে, নড়ছে না, কোনো কথাও বলছে না। রাজার মনে এবার আর কোনো সন্দেহ রইল না। তিনি ভাবলেন, সবাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। সবাই মিলে তাঁর রাজ্যটাকে নষ্ট করতে চায়। না, চুপ করে বসে থাকলে আর চলবে না। এর একটা বিহিত করতেই হবে। রাজা প্রধানমন্ত্রীর ফাঁসির হুকুম দিলেন।
পরদিনই রাজ্যের প্রধানমন্ত্রীর মুন্ডু কাটা গেল। সারা রাজ্যের লোকেরা বলাবলি করতে লাগল, হায় রাজা একই করলেন। দিন কাটল, রাত কাটল, কেটে গেল আরও কয়েকটা দিন। রাজার মনে শান্তি নেই, একজন রাজকর্মচারীর ফাঁসি দিয়েছেন। প্রিয় অমাত্যের মুন্ডু কাটা গিয়েছে। বড় রানীকে তাড়িয়ে দিয়েছেন রাজ্য থেকে। যে প্রধানমন্ত্রী ছিলেন তাঁর রাজকার্যের প্রধান সহায়, তাঁরও ফাঁসি দিয়েছেন। রাজার মনে হতে লাগল, এসব করা হয়তো তাঁর উচিত হয়নি। নিশ্চয়ই এর পেছনে কোনো মায়াবীর খেলা চলছে। একদিন সকালে নানা কথা চিন্তা করতে করতে রাজা পথ দিয়ে চলতে লাগলেন। এমন সময় হঠাৎ চমকে উঠলেন কি একটা শব্দ শুনে, হি 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 হাসির বিকট শব্দ। রাজা থমকে দাঁড়ালেন। হঠাৎ তাঁর চোখ পড়ল পথের ধারের সেই মুন্ডুটার দিকে। দেখলেন সেই মুন্ডুটাই হি হি করে হাসছে। কি অবাক কাণ্ড, যা তিনি এতদিন বিশ্বাস করেননি। তা এখন তাঁকে বিশ্বাস করতে হল। মুন্ডুটা শুধু হাসছেই না, জ্যান্ত মানুষের মতো কথা বলছে। হাসতে হাসতে বলছে, কি মহারাজ, আমার মুন্ডু কাটার ফলটা দেখলে তো? দেখ আমি এখনও কেমন অনিষ্ট করতে পারি। রাজার এবার বুঝতে বাকি রইল না, কাটা মুন্ডুটি রাজ্যে যত অনর্থ ঘটিয়ে চলেছে। দুষ্ট লোকের মুন্ডু মরেও তার মাথা থেকে দুষ্ট বুদ্ধি যায়নি। রাজা আরেকটি পাও সামনের দিকে বাড়ালেন না, তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে এলেন। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। রাজার মন অনুতাপে ভরে উঠল, হায়, এতগুলি লোকের জীবননাশ করে তিনি কত ভুলই না করেছেন। বড় রানীর রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে করেছেন আরও এক ভুল। এই ভুলের প্রায়শ্চিত্ত কি করে হবে? রাজা তখনই হুকুম দিলেন, একটি বড় গর্ত করে মুন্ডুটি মাটির তলায় পুঁতে ফেল। সঙ্গে সঙ্গে রাজার হুকুম পালন করা হল। গর্ত খোঁড়া হতে লাগল মুন্ডুটা পুঁতে ফেলার জন্য। সেই মজার ব্যাপার দেখবার জন্য অনেক লোক এসে জমা হল। মুন্ডুটা দেখবার জন্য ভিড় জমে গেল অনেক। একটা কাটা মুন্ডু যে এমন কাণ্ড করতে পারে তা কারুর বিশ্বাস হতে চায় না। কেউ মাথাটির দিকে তাকিয়ে গালমন্দ করতে লাগল, কেউ থুথু দিতে লাগল। কয়েকজন বৃদ্ধ পরামর্শ দিলেন, শুধু মাটিতে পুঁতে ফেললেই হবে না, ওই মুন্ডুটায় বেশ কিছুটা নুন মাখিয়ে দাও, তবেই ওর ভালো মতো সাজা হবে। তখন তাই করা হল। কিন্তু কি আশ্চর্য, পরদিন সকালবেলায় দেখা গেল মুন্ডুটা যেখানে পোঁতা হয়েছিল সেখানে একটা অচেনা গাছ গজিয়ে উঠেছে। ধীরে ধীরে সেই গাছটা বড় হতে লাগল। তারপর দেখা গেল ওই অজানা গাছে মানুষের মাথার মতো এক অদ্ভুত ধরনের ফল ধরেছে। ওই ফল হল নারকেল। বর্মী ভাষায় ওই গাছকে আগে বলা হতো বনবিন, মানে অনিষ্টকারী গাছ। তারপর বহু বছর কেটে গেছে, এখন ওই গাছটির নাম এসে দাঁড়িয়েছে অনবিন্দ, অর্থাৎ নারকেল গাছ। এখনও যদি কেউ একটা নারকেলকে কানের কাছে নিয়ে খুব করে ঝাঁকায় তাহলে একটা শব্দ শুনতে পাবে। অনেকের ধারণা শয়তান এখনও বিড়বিড় করে কি যেন বলে। মানুষের অনিষ্ট করার চিন্তা এখনও হয়তো তার মাথা থেকে যায়নি। তাই বুঝি এখনও অনেকে গাছ হবার জন্য মাটিতে নারকেল পোঁতার সময় গর্তে কিছুটা নুন দিয়ে দেয়। শয়তানের মাথা যদি আবার কোনো অনিষ্ট করে। এখন রাজার কথা বলি। সেই ঘটনার পর থেকে রাজার মনের ভাব বদলে গেল। তিনি বড় রানীকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনবেন স্থির করলেন। ঘোড়া সাজল, পালকি সাজল, সাজল সেপাইলস্কর। রাজ্য জুড়ে একটা হইচই পড়ে গেল। পালকি সাজল, ঘোড়া সাজল, সাজল লোকজন, আসবে ফিরে বড়রানী, সবার খুশি মন। আমাদের আজকের অডিও সিরিজ শয়তানের মাথা এখানেই শেষ হল। পরবর্তী অডিও সিরিজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের অডিও সিরিজ বা গল্প শয়তানের মাথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যদি কেউ এমন অডিও প্রেমী থাকে তাহলে তাকে এই অডিওটি অবশ্যই শেয়ার করবেন।